আমরা যারা বাংলার রাজনীতি নিয়ে চর্চা করি তারা জানি যে যেটা কেয়া বলছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার এপার বাংলাতেও একটা প্রভাব ফেলছিল এবং ভোটের বাজারও একটা ইস্যু হচ্ছিল। বিজেপিরা তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করছিল, বিএনপি জেতায় আপনারা কি স্বস্তির নিঃশ্বাস ফেললেন? না দেখুন, একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। বিজেপি বলতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারিত, কারণ সেটা বললেই এই পশ্চিমবাংলার একজন যুবক সাবির মালিক হরিয়ানায় কাজ করতে গিয়ে তাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। সংখ্যালঘু অত্যাচারিত বললেই কদিন আগে উড়িষ্যায় জুয়েল রানাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। আমার কাছে আরো ইন্টারেস্টিং লেগেছে আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনটে শব্দ উঠে এসছে: ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। এই যে ইনক্লুসিভনেস, এটা কিভাবে শিক্ষা পাচ্ছি আমরা? ধরুন একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক, তিনি একটা ভিডিও শুট করছেন, তিনি বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন, একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী, বন্দুকের চাঁদমারির নিশানায় দেখা যাচ্ছে সংখ্যালঘু মানুষের মুখ। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার যে ভিডিও প্রকাশ করেছে বিজেপি তার পোর্টাল থেকে, সেখানে দেখা যাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা বন্দুক দিয়ে গুলি ছুটছেন, চাঁদমারির নিশানায় সংখ্যালঘু মুখ। কোন ইনক্লুসিভনেসের কথা নরেন্দ্র মোদী বলছেন? আমি জানতে চাইবো বিজেপির প্রতিনিধির কাছে, আজকের যখন এই নির্বাচন হয়, আমি এখনো পর্যন্ত যতটুকু জানি বিএনপির প্রতীকে 3 জন হিন্দু সেখান থেকে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, 3 জন হিন্দু। বিজেপি এখন যদি জানাতে পারে জানাক, পার্লামেন্টে লোকসভায় বিজেপির কজন মুসলমান প্রতিনিধি রয়েছে? সংখ্যাটা 0। কোন ইনক্লুসিভনেসের কথা নরেন্দ্র মোদী দেশের মানুষকে বা বাংলাদেশের মানুষকে শিক্ষা দিচ্ছেন আমরা জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি জামাত শক্তি বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ বা ভারতের বর্ডার লাগোয়া এলাকায়, আর একইভাবে মুদ্রার এপিট আর ওপিট মুসলমান মৌলবাদ একদিকে যেমন থাবা বসায়, তেমনি একইভাবে হিন্দু মৌলবাদ আরেকদিকে, 2 মৌলবাদ একে অপরের পিঠ চুলকায় যাতে একজন বাড়লে আরেকজনের সুযোগ হয়। কেয়া, আমার খুব ভালো লাগছে বিশ্বদা, যতই মারামারি হোক না কেন, দেখুন ছাড়াছাড়ি হোক না কেন, সামনে প্রেম দিবস, বিচ্ছেদ হোক না কেন, কিন্তু এখানে কিন্তু কোথাও একটা প্রেমের রেশ থেকে গেছে। সেটা অরূপ হন বা অশোকদা হন বা চন্দনদা হন, এদের তিনজনের মধ্যেই সেই জোটের একটা আমি আভাস পাচ্ছি। খুব সুন্দর, 3 জন একই রকম ভাবে কথা বলছেন। আচ্ছা, আমি একে একে করে বলি। প্রথমে বামেদের মুখপাত্র তিনি বললেন কাজ, শ্রমিকদের উন্নয়ন, খুব ভালো লাগলো, সত্যি কথাই তো প্রয়োজন। তা 34 বছরে কতগুলো কারখানা বন্ধ হয়েছিল, কতগুলো শ্রমিকের পেটে লাথি পড়েছিল বিশ্বদা, এটা কি একটু আলোকপাত করবেন? চন্দনদা করবেন না, কারণ করলে মুশকিল। আচ্ছা, নিজেদের অসাম্প্রদায়িক বলেন বামেরা, আমরা জানি ভাগ্যের সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন, অন্য একটা হাউসের, আমি নাম করছি না, তা না হলে আমরা জানতে পারতাম না যে 5 তারা হোটেলে এই বাবরি মসজিদ, নতুন নব যুগের বাবরি মসজিদের যিনি জনক, সেই হুমায়ুন, গায়ে লাগলো আর বলতে দিন না, কোথায় গেল আপনাদের আরে সহনশীলতা, কোথায় গেল চন্দনদা, কোথায় গেল সহনশীলতা? তো সেই জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে চুপিসারে হুমায়ুন কবিরের সঙ্গে কি প্রেম, এবং যেটা বেরিয়ে এসছে জামাতে ইসলাম, জামাত নিয়ে তো কথা হচ্ছে, ভারতবর্ষে জামাতে ইসলামের সঙ্গে সারওয়ার হোসেন, তার সঙ্গে কে মিট করেছে? সেই মোহাম্মদ সেলিম। অর্থাৎ এদের সাম্প্রদায়িকতা খালি খাতায় কলমে, সোশ্যাল মিডিয়ায় এবং মুখের বুলিতে, কাজে নয়। আচ্ছা, কংগ্রেস বললেন মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক। 1947-এ যে কারণে দেশ ভাগ হয়েছিল সেটা দ্বিজাতি তত্ত্বের জন্য, এটাকে আমরা ভুলতে পারি? হিন্দু এবং মুসলমান এই কারণে দেশ ভাগ হয়েছিল। তারপরে বাঙালিদের, সেখানকার হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে? সেই সময় ছিল 32% হিন্দু, তারপরে কমে হয়েছে 18, এখন কমতে কমতে 3, যদিও ইউনিস সাহেব বলছেন 8, আমি বলবো 8 নয়, 8টাকে যদি আপনি মাঝখান থেকে অর্ধেক করে দেন 3% হয়ে যায়। ঠিক এই মুহূর্তে 3 থেকে 4% হিন্দু বাংলাদেশে রয়েছে, বাকিরা কোথায় গেলেন? অসাম্প্রদায়িক বলবে এরপরেও? আমরা দীপু দাস চন্দন দাসের ঘটনার পরে, এবং ওইদিকে দীপু দাস ওখানে, এখানে চন্দন দাস হরগোবিন্দ দাসের ঘটনার পরেও। আচ্ছা, তৃণমূল এদের কিন্তু খুব মজাই, এই বর্ডার এলাকায় জামাতের যে বারবারন্ত, এরা তো প্রকারান্তরে খুশি হবেন। উনি অনেকগুলো নাম বলেন, কিন্তু খুব সুন্দর করে উনি ওই আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে যিনি মৃত, তাকে, তার মৃত্যুকে গুজব ছড়িয়ে বেলডাঙ্গায় অশান্তি পাকিয়েছিল যারা, এবং কার্যক্ষেত্রে দেখা গেল তিনি আত্মহত্যা করেছেন। এবং আমরা দেখলাম গতকাল সব মিডিয়া, সুখেন মাহাতো, আমার খুব মজা, কোথায় গেল আপনার? আবার সহনশীলতা নেই। সেই সুখেন মাহাতো নিয়ে গতকাল সব জায়গায় বলল খুব অন্যায় হয়েছে, কার্যক্ষেত্রে কি দেখা গেল?
বাংলা ভাষার জন্য না, ওনার সঙ্গে যে কোনো কারণে হোক, মদ্যপ অবস্থায় একজনের সঙ্গে গন্ডগোল, তার হত্যা হয়েছে, অত্যন্ত দুঃখজনক। কিন্তু যারা কথায় কথায় মিথ্যে কথার গুজব ছড়ায়, মিথ্যে কথার বেসাতি ছড়ায় এই রাজ্যে, আর একজন চলে গেলেন যিনি নিজেকে যুবরাজ বলেন পুরুলিয়ায়, আনন্দপুর যেতে পারেননি। ওটা ইনক্লুসিভনেস না এক্সক্লুসিভনেস, বিশ্বদা এটা জিজ্ঞাসা করতে চাই। আনন্দপুরে ডিজে বাজিয়ে নাচতে নাচতে মিছিল করলেন এতগুলো মানুষের মৃত্যুর পরে। আপনারা তো অশোক, যেতেই পারলেন। অশোক, ডিজে বাজিয়ে না যাওয়াই অশোক, ভালো। অশোক, বিশ্বদা, আজকে খুব সিরিয়াস আলোচনা হচ্ছে, তো আমি একদম সিরিয়াস কিছু কথাই বলবো, একটু খুব তাড়াতাড়ি বলুন। খুব তাড়াতাড়ি বলারই চেষ্টা করছি। এই যে বাংলা ভাষার উপরে বিজাতীয় উর্দু চাপিয়ে দেওয়াটার মূল লক্ষ্যই ছিল সাংস্কৃতিক জাতীয়তাবাদের নামে একটা ডমিন, মানে ওইভাবে আমি শাসনটা করব, বুলেট দিয়ে যাওয়া হবে না, বেয়নেট দিয়ে যাওয়া হবে না, অস্ত্র দিয়ে যাওয়া হবে না, ভাষার উপর যদি তুমি দখল নিতে পারো একবার। এপারে যেটা জামাত ছিল, এপারে তার নামই আরএসএস, বিজেপি, জরুরি সংঘ অবস্থা, পরিবার। এপারে তার নাম বলতে জরুরি দিন, বলতে দিন, অবস্থা। আপনি বলতে দিন। আমি বলছি সেদিন বাংলা বলার অপরাধে গুলি চলেছিল তো ধানমন্ডি রোডে, গুলি চলেছিল তো ঢাকায়, গুলি চলেছিল তো ইউনিভার্সিটি করিডোরে। ঠিক একইভাবে বাংলা বলার অপরাধে 2025, 2026 কখনো ওড়িশায়, কখনো মধ্যপ্রদেশে, কখনো বিজেপি শাসিত রাজ্যগুলিতে, কখনো তামিলনাড়ু, কখনো কর্ণাটক, কখনো কেরল। বলতে দিন, সাহায্য করছি। আরে এবং আমি বলছি ঝাড়খণ্ডেও হয়েছে, কিন্তু ঘটনাটা ঘটাচ্ছে আরএসএস, বিজেপি, সংঘ পরিবার, যার নাম জামাত, সেই পোশাক পদক অর্থাৎ তাহলে আপনাদের সরকারটা ওখানে সরকার কোনো কাজের নেই, ছেড়ে দিন তাহলে। যে প্রেমের কথা বলেছে, তো জানেন ফেব্রুয়ারি না। মাস তো প্রেমেরই মাস। সত্যি কথা, পুরনো প্রেমিক হুমায়ুন যদি এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করে, বিজেপির কি সেলিং প্রপোজ 2019 করেছে সালের নাকি? লোকসভার প্রার্থী, এই প্রেমের মাসে কষ্ট হওয়া স্বাভাবিক। ওই ফলে আমি সে নিয়ে কোনো কথা বলছি না, আমি আসছি ইনক্লুসিভনেস এর কথায়, যেটা সকলে আমরা একমত হচ্ছি তো। সৃজনশীলতা। আমি একটা ইনক্লুসিভনেস এর উদাহরণ দিই। আচ্ছা, সিঙ্গুর বলে একটা জায়গা আছে ভারতবর্ষে, বাংলাদেশে নয়, সেখানে একটা হাওয়া কারখানা 80% ভেঙে গেল। সেখানে দুজনেই মিটিং, এই তো দুজনেই ইনক্লুসিভ হবে। এবার একজন মমতা ব্যানার্জি গেলেন মিটিং করতে, সেখানে তিনি বলে এলেন হয়ে গিয়েও সিঙ্গুরের কথা না, বলেনি রে, কারখানা, না বাংলাদেশ কাজ। থেকে সিঙ্গুর। দাঁড়ান, আর দ্বিতীয় এই জন্য দেশের শূন্য প্রধান জেরো কাটবে না। আজকে ইনক্লুসিভনেস এর কথা হচ্ছে তো, সেখানে গিয়ে সিঙ্গুরের কারখানায় মঞ্চ টাঙিয়ে ইনক্লুসিভনেস এর জন্য বললেন ঘুষপেটিয়া। তাহলে একটা দেশে যদি এজেন্ডাটাকে বারবার কাজ থেকে, কারখানা থেকে, রোজগার থেকে শিফট করে নিয়ে গিয়ে কেউ জগন্নাথে নিয়ে যায়, কেউ বাবরিতে নিয়ে যায়, তো সেই দেশে এই আরে আপনাদের মুখে কারখানাটা মানায় না, কতগুলো কারখানা বন্ধ করেছেন 34 আরে একটা কারখানার নাম বলতে পারবেন? আরে বলুন না। একটা ব্যাটারি আনতে চীনে যেতে হয়, একটা ব্যাটারি আনতে মেক ইন ইন্ডিয়াকে চীনে যেতে হয়। যেসব কোথা থেকে এলো? রাখুন একটা কারখানা মেক ইন ইন্ডিয়ার নাম বলুন। বাংলাদেশে প্রায় 1.5 কোটি হিন্দু আছেন, আমরা যা জানি এখনো পর্যন্ত। গত কয়েক মাস ধরে লাগাতার অত্যাচার, তাদের নির্যাতনের মুখে পড়তে হচ্ছে, আমরা অভিযোগ উঠছে। কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি, কিছু কিছু ঘটনা তো ঘটছে, আমরা জানি। অবশ্যই ঘটছে। এই তারেকের জয় তাদের জীবনে কি প্রভাব ফেলবে? এখনো পর্যন্ত নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফলটা দেখলে মনে হচ্ছে যে ওখানকার সংখ্যালঘু মানুষেরা, শুধু হিন্দু নয় তার সঙ্গে বৌদ্ধরাও রয়েছেন, তারা কিন্তু মূলত ভোটটা, যারা এতদিন চিরাচরিতভাবে আওয়ামী লীগকে দিয়ে থাকতেন, সেই ভোটটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে বিএনপিতে। অর্থাৎ ওই কি বলে ফ্রাই প্যান টু ফায়ারের অবস্থা হচ্ছিল, সেখানে তারা ফ্রাইং প্যানেই ফিরে আছে। আমার যেটা মনে হয়, যেহেতু আমি মনে করি বিএনপি একটি টেস্টেড টিম, পলিটিক্যালি তারা কি করতে পারে, কতটুকুন করা যায়, বা গ্রহণযোগ্যতা কি পরীক্ষিত হতে পারে। রাজনৈতিক দল। হ্যাঁ, পরীক্ষিত রাজনৈতিক দল। সুতরাং তার ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘুর বিষয়ে তারা আরেকটু সচেতন হবেন। যে যে অঘটনগুলো ঘটেছে সেই সম্পর্কে তারা, আমার তারেক রহমানের এখনো পর্যন্ত, কারণ সে তো আর সরকারে ছিলেন না, তার রাজনৈতিক দলটি ছিল, কিন্তু সেই রাজনৈতিক দলে এখনো বেশ কিছু সিনিয়র মানুষ রয়েছেন যারা এবারকার ইলেকশনে কিন্তু অনেকটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন এবং যারা ভোটটাকে ধরে রেখেছেন। উনি তো বাইরে থেকে এসছেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেকটা তিনি সজাগ থাকবে। তবে সবটাই আমাদের অনুমান, যতক্ষণ না পর্যন্ত সরকার গড়ছে এবং কি শর্তে। এখানে একটি কথা আমার খুব ভীষণ জরুরি মনে হচ্ছে, সেটা হলো গণভোটের বিষয়।
কারণ গণভোটে কিন্তু সদর্থক ভোট যারা পেল বা যে ইস্যুগুলো ভোট। পেল, হ্যাঁ। ভোট পেল, সেখানে তার মধ্যে একটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আনইকুইভোকাল উইল অফ দ্য পিপল, যা কোর্টে প্রশ্ন তোলা যাবে না। অর্থাৎ জনগণের মধ্যে এমন কোনো কিছু যদি মনোভাব খুব জোরালোভাবে দেখা যায়, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও প্রশ্ন তোলা যাবে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক, মনে রাখতে হবে। আমাদের দেশে বা সারা দেশেই কিন্তু যখনই কোনো আধুনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা কিন্তু কখনো জনপ্রিয়তা লাভ করেনি। সে সতীদাহ প্রথার সময় হোক বা আধুনিক যুগেও যেসব রিফর্মস মুভমেন্ট হয়েছে, সেই রিফর্মস মুভমেন্টগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, এই ইস্যুটার আন্ডারে কিন্তু প্রায় সবগুলোই চলে।